আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক, অনেক ভালো আছো। আমি আলমাহির রহমান, তোমাদের বায়োলজি ইন্সট্রাক্টর। তো তোমরা যারা ক্লাস 8 থেকে 9 এ উঠেছো, অর্থাৎ এসএসসি 28, তোমাদের জন্য আজকে স্টেপ বাই স্টেপ গাইডলাইন দিব। তোমরা আসলে কিভাবে পড়ালেখা করবা এবং কিভাবে পড়ালেখা করলে তুমি আসলে তোমার স্কুলে টপ পজিশনটা ধরে রাখতে পারবা। হয়তো তুমি এভারেজ স্টুডেন্ট বা বিলো এভারেজ স্টুডেন্ট, অথবা আগে থেকেই টপ ছিলা। এখন ক্লাস 9 এ ওঠার পরেও তুমি চাও যে টপ করতে। এখন কিভাবে পড়ালেখা করবা? কারণ সাবজেক্ট তো অনেকগুলা বেড়ে গেছে। সো তুমি হয়তোবা কুল কিনারা খুঁজে পেতেছো না নতুন বই হাতে পাওয়ার পরে। অনেকের হয়তোবা আবেগও কাজ করতেছে অনেক বেশি। সো তোমাদের সায়েন্স বই যেটা, সেটা কিন্তু আর সায়েন্স বই নাই। সেটা কিন্তু সেটা কিন্তু ৩ টা ভাগে ভাগ হয়ে গেছে, তাই না? ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। বায়োলজি। তো এই ৩ টা সাবজেক্ট মোটা সাবজেক্ট, তাই না? তোমাদের কাছে অনেক বড় মনে হচ্ছে, কিন্তু খেলা তো কেবল শুরু হইছে। এইচএসসি উঠলে এর চেয়ে আরো বেশি মোটা বই আছে। আচ্ছা, যাই হোক, ভয় না দেখাই তোমাদের। এখন কথা হচ্ছে, তোমাদেরকে ছোট্ট একটা প্রশ্ন দ্বারা শুরু করি। দেখো, ক্লাস 8 পর্যন্ত যে ধারণাটা ছিল তোমাদের স্কুলে, যে বিষয়টা হইতো যে তুমি যত বড় করে লিখতে পারবা তোমাকে তত বেশি নাম্বার দেওয়া হতো স্কুলে, তাই না? বাংলা বড় করে লিখতা, সায়েন্স বইয়ের যে বিষয়গুলো আসতো সেগুলো বড় বড় করে লিখলে তোমার ধারণা ছিল যে তুমি বেশি নাম্বার পাবা। যত বড় লিখবা, খাতার ওজন যত বেশি হবে তত বেশি নাম্বার পাবা। কিন্তু এখন একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে, বেশি লিখলেই কি বেশি নাম্বার? লিখলেই কি বেশি নাম্বার? একটু ভাবো তো, বেশি লিখলে কি আসলে বেশি নাম্বার? এই প্রশ্নটার উত্তর খুঁজতে খুঁজতে প্রায় আমার 1 বছর চলে গেছিল ক্লাস 9 এর। ঠিক আছে? আমি 1 বছর ধরে আসলে বুঝতেই পারি নাই যে আসলে কি বেশি লিখতেছি আমি। আমার সাথে এটা হইতো যে স্কুলে আমি পেজ ভরায় লিখতেছি, অনেক, অনেক লিখতেছি, কিন্তু আমি নাম্বার পাচ্ছি না। তো উত্তরটা তুমি এতদিন ধরে যেভাবে চিন্তা করছো যে আসলে বেশি লিখলে বেশি নাম্বার, এখন আর এইভাবে চিন্তা করা যাবে না ভাইয়া। উত্তরটা হচ্ছে না, বেশি লিখলেই বেশি নাম্বার না। এই কথাটা তোমার মাথায় রাখতে হবে। তুমি অল্প লিখলেও, সায়েন্স এমন একটা সাবজেক্ট, তুমি অল্প লিখে বেশি নাম্বার পাইতে পারো। ঠিক আছে? তুমি সায়েন্সের যে সাবজেক্টগুলা, এর সাথে ম্যাথের কথা চিন্তা করো। সায়েন্সের যে সাবজেক্টগুলো, এর সাথে তো আবার ম্যাথ আছে। সো এই ম্যাথ এবং সায়েন্সের অন্যান্য সাবজেক্টগুলা তুমি বাংলার সাথে তুলনা করো না, বাংলা বিজিএস এর সাথে তুলনা করতে যাবা না। ঠিক আছে? কারণ বাংলা বিজিএস এর, এটা সত্য কথা যে বাংলা বিজিএস এর যত বড় করে লিখতে পারবা, অবশ্যই সেটা সঠিক কথা লিখতে হবে। বড় করে লিখলে তখনই তোমাকে বেশি নাম্বার দেওয়া হয় বা ফুল নাম্বারটা দেওয়া হয়। কিন্তু সায়েন্স বই, সায়েন্স সায়েন্স বই বলতেই যে সায়েন্সের যে সাবজেক্টগুলা, এগুলাতে তুমি জাস্ট সঠিক কথাটা লিখবা, তাইলে ফুল নাম্বার পাবা। যেমন ফিজিক্সের ক্ষেত্রে আমি যে কাজটা করতাম, ফিজিক্সের ক্ষেত্রে যখন আমাকে ঘ নাম্বারে প্রশ্ন করতো, আমি জাস্ট অনেক বড় বড় করে লিখার চেষ্টা করতাম, এবং খাতায় যখন রেজাল্ট দিত, তখন দেখতাম যে আশানুরূপ হচ্ছে না, ফেলের মতো হয়ে যাচ্ছে প্রায়। হ্যাঁ, ইভেন আমি বায়োলজি যে তোমাদেরকে পড়াচ্ছি, আমি কিন্তু ক্লাস 9-10 এ বায়োলজিতে ফেল করার মতো অবস্থা ছিল, মানে করছিলাম আর কি। পরবর্তীতে বিভিন্ন মানে স্যারদেরকে রিকোয়েস্ট করে সেটা পাস করে দেওয়া হইছে ২-১ নাম্বার বাড়ায় দিয়ে। তো যাই হোক, সো এই যে বায়োলজিতে যে খারাপ অবস্থা, সেটা নিয়ে আরেকটা ভিডিও দিব। বায়োলজি কেন তোমাদের কাছে ভয় লাগে বা কিভাবে ভয়টা কাটায় উঠবা, এই বিষয়গুলো নিয়ে ভিডিও দিব। যাই হোক, ওটা আলাদা টপিক। তো কথা হচ্ছে, তুমি এখন বেশি লিখলেই বেশি নাম্বার পাবা না। এটা তোমার মাথায় ফার্স্টে সেট করে ফেলো। এখন এখন যে বিষয়টা তোমাদের জানতে হবে, কোন একটা বই কিভাবে আসলে তুমি শেষ করবা। একটা বই পড়া শুরু করবা, দেন কিভাবে আস্তে আস্তে শেষ করবা সেই বইটা। সেই স্টেপ বাই স্টেপ গাইডলাইনটাই আজকে দিব। তো দেখো, স্টেপগুলা কি কি? তোমার যে কাজটা করতে হবে, ফার্স্টেই তোমরা যেহেতু মাত্র 9 এ উঠছো, তোমরা অবশ্যই ডিসিশন এতদিনে নিয়ে ফেলার কথা যে তুমি আসলে কিভাবে তোমার একাডেমিক লাইফটা কাটাবা। তুমি কি অফলাইন ক্লাস করবা নাকি অনলাইনে ভর্তি হবা? সেটা হয়তোবা এতদিন ডিসিশন নিয়ে ফেলছো, এবং অলরেডি তোমরা বিভিন্ন আ কোর্সে ভর্তি হওয়া শুরু হয়ে, মানে কোর্সে ভর্তি হচ্ছ, অনেকেই হচ্ছ। যারা অফলাইন করতেছো, অফলাইন টিচার কে ভালো খোঁজ খবর নেওয়া শুরু করছো, তাই না? তো তোমার যে কাজটা করতে হবে, ১ম স্টেপ যেটা, ফার্স্ট স্টেপ হচ্ছে, তুমি অফলাইনে ক্লাস করো অথবা অনলাইনে ক্লাস করো। তোমাকে একটা ক্লাস করতে হবে। এবং অনলাইন ক্লাসের ক্ষেত্রে একটা বিষয় খুব ভালোভাবে নোট করে রাখো, সেটা হচ্ছে, অনলাইন ক্লাস যদি তুমি করো, সেটা হতে হবে রেকর্ডেড ক্লাস, নট লাইভ ক্লাস। লাইভ ক্লাস এটা করা যাবে না।
কেন করা যাবে না? কারণ লাইভ ক্লাসে সময় নষ্ট হয়। কিভাবে সময় নষ্ট হয়? যেমন লাইভ ক্লাসে কমেন্ট পড়তে হচ্ছে, টিচার কমেন্ট পড়তেছে, গল্প করতেছে তোমার সাথে। সো যখন কমেন্ট পড়তেছে, গল্প করতেছে, এটা ওয়েস্ট অফ টাইম। তোমার কাছে মনে হতে পারে যে ভাইয়া লাইভ ক্লাসে তো আমি প্রশ্ন করতে পারতেছি। সো প্রশ্ন করার জন্য কিন্তু আমরা আছি বা তোমার টিচার আছে, তোমার আশেপাশের যেকোনো বড় ভাইকে যদি তুমি প্রশ্ন করো, তুমি কিন্তু অ্যান্সারটা এমনিতেই পেয়ে যাবা। তোমার কমেন্টে কমেন্ট করে বা অনলাইনে তোমার কিন্তু সময় নষ্ট করে সেই প্রশ্নটা খোঁজার দরকার নাই। ঠিক আছে? তো অনলাইনে যদি তোমার ক্লাস করতেই হয়, তুমি রেকর্ডেড ক্লাস করবা। আচ্ছা, অফলাইন আর অনলাইনের কথা যদি বলো, তোমার আশেপাশে যদি ভালো টিচার থাকে, সেক্ষেত্রে তুমি অবশ্যই অফলাইনের দিকে যাবা। অনলাইনের দিকে যাবার দরকার নাই। ঠিক আছে? এই কথাটা মাথায় রাখো। তোমার আশেপাশে যদি তুমি ভালো টিচার পাও, সেই ক্ষেত্রে অবশ্যই অফলাইনে পড়বা। অনলাইনের তোমার কোনো প্রয়োজন নাই। কিন্তু তারপরেও পাশাপাশি একটা অনলাইন রেকর্ডেড কোর্স রাখতে পারো। যদি কোনো কারণে তোমার অসুস্থতার কারণে যদি তুমি অফলাইনে না যেতে পারো, সেদিন কি করবা? সেই অধ্যায়টা সম্পর্কে কি করবা? সেই অধ্যায়টা যাতে তুমি সাথে অনলাইনে রেকর্ডেড ক্লাসটা দেখে নিতে পারো, এইজন্য পাশাপাশি একটা কোর্স রাখতে পারো। ঠিক আছে? সো হালকেনস্টাইন থেকেও কিন্তু একটা কোর্স আছে, তোমরা আশা করি সবাই জানো। কারণ হচ্ছে তোমাদের ক্লাস 8 এ স্কলারশিপ প্রোগ্রামে যারা ছিলা, হিউজ পরিমাণ স্টুডেন্ট ছিলা, কয়েক হাজার স্টুডেন্ট, এবং তোমাদের রিভিউ, তোমাদের যে ফলাফল সবকিছু দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে তোমরা আসলে কোর্স থেকে উপকৃত হয়েছিলা, ক্লাস 8 এর যে কোর্সটা। সো ক্লাস 9 এর ওঠার পরে যে এসএসসি 28 এর কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম, অর্থাৎ এই একটা কোর্স যদি কেনো তুমি, তোমার কিন্তু আসলে আর কোনো ধরনের কোর্স কিনতে হবে না। তোমার ক্লাস 9-10 একাডেমিক লাইফে আর কিচ্ছু দরকার নাই। এবং কোর্সের সাথে তুমি আরও যে জিনিসগুলো পাবা, শুধুমাত্র ক্লাস পাবা বিষয়টা এমন না, একদম বেসিক থেকে প্রো পর্যন্ত ক্লাস পাবা। এছাড়াও অল ইন ওয়ান মাস্টার বুকের ইবুক ভার্সনটা পাবা। একটা এআই আছে, তুমি যে কোনো এআইকে যে কোনো প্রশ্ন করবা, সেখানে এআই কিন্তু তোমাকে অ্যান্সার করবে। ঠিক আছে? এরপরে দাগানো বইয়ের পিডিএফ পাবা, এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা একটু মার্ক করে রাখো। দেন স্কুল স্ট্যান্ডার্ড এক্সামস পাবা, কমিউনিটি সাপোর্ট পাবা। ঠিক আছে? এর সাথে আরেকটা ধামাকা দিয়ে দিই তোমাদের, তোমরা যদি এখন ভর্তি হও, সেই ক্ষেত্রে তোমাদের জন্য কিন্তু আমরা স্পেশাল কিছু গিফট রাখছি। হ্যাঁ, আমরা কিছু মিস্ট্রি বক্স রাখছি। সো এই মিস্ট্রি বক্সগুলো আমরা তোমাদেরকে ডেলিভারি করব। ঠিক আছে? মিস্ট্রি বক্সে কি থাকবে? মিস্ট্রি বক্সে থাকবে, মিস্ট্রি বক্স সবাই পাবে না, দৈব চয়নে স্পেশাল কিছু স্টুডেন্টরাই পাবে আসলে। সো তুমিও হইতে পারো। তবে মিস্ট্রি বক্সে স্পেশাল একটা জিনিস থাকবে। ওই স্পেশাল জিনিসটা বাদ দিলেও তুমি যদি এই মিস্ট্রি বক্স নাও পাও, মানে মিস্ট্রি বক্স না, আমরা একটা প্ল্যান করছি তোমাদের জন্য। সো তোমরা অবশ্যই যেটা পাবা সেটা হচ্ছে এই যে অল ইন ওয়ান মাস্টার বুক যেটা আছে, সেটা কিন্তু অফলাইন কপিটা পাবা। ঠিক আছে? তো এইটা পাবা। এছাড়াও তোমাদের জন্য স্পেশাল আরো কিছু হিডেন কিছু গিফট থাকবে। ঠিক আছে? ওকে। তাহলে যে বিষয়টা বললাম তোমাদের, সেটা হচ্ছে অফলাইন অথবা অনলাইন রেকর্ডেড ক্লাস। এবং একটা বিষয় মাথায় রাখবা, সেটা হচ্ছে বছরের শুরুতেই এখনই তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ, এই 6টা খাতা আলাদা করে ফেলো। 6টা সাবজেক্টের জন্য 6টা ভালো মানের খাতা, কম দামি কোনো খাতা না যে 10টা 20টা পেজ আছে, এরকম কোনো খাতা না। ভালো মানের 6টা খাতা কেন, টাকা লাগুক একটু, ভালো মানের 6টা খাতা কেন, যে খাতাগুলোতে তুমি আসলে ফিজিক্স খাতায় শুধুমাত্র ফিজিক্স নোট করবা, কেমিস্ট্রি খাতায় শুধুমাত্র কেমিস্ট্রি নোট করবা, ম্যাথ খাতায়, এভাবে সবগুলা সাবজেক্টের জন্য আলাদা খাতা। তুমি প্রত্যেকটা ক্লাস করবা, অফলাইন করো অথবা অনলাইন রেকর্ডেড ক্লাস করো, প্রত্যেকটা ক্লাসের যে রেকর্ডের অংশটা বা তুমি যা কিছু পড়ানো হবে ক্লাসে, সব কিছু তুমি অবশ্যই নোট করবা। এটা খুব গুরুত্বপূর্ণ ভাইয়া। এখানে আমি কোটি পার্সেন্ট, মানে কোটি স্টার্ট দিতে পারি এখানে। ঠিক আছে? এই জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। নোট করবা। তোমাকে যে যাই বলুক, হয়তো নোট করলে সময় নষ্ট হবে, অনেকে বলতে পারে, কিন্তু নোট করবা। এটা তোমাকে উপকার কখন করবে তুমি নিজেই টের পাবা। এটা আমাকে আর বলতে হবে না কখন তোমাকে উপকারে আসবে এটা। ঠিক আছে? সো নোট করবা। দেন তোমার যে কাজটা,
সেটা হচ্ছে তুমি মেন বইয়ে চলে যাও, মেন বইয়ে চলে যাও এবং মেন বইটা একবার রিডিং পড়ো। ফার্স্টে রিডিং পড়বা, ঠিক আছে? তাহলে ফার্স্ট স্টেপটা কি বলতো? ক্লাস করবা, দেন নোট করবা, দেন তুমি মেন বইয়ে যাবা, মেন বইটা একবার রিডিং দিয়ে দেখো, খুব দ্রুত রিডিং পড়ে নিবা। অর্থাৎ রিডিং করার মাধ্যমে তুমি জাস্ট রিডিং দিবা, ফার্স্টেই ভালো করে পড়লা না, একবার রিডিং দিলা। তো রিডিং দিলে যে জিনিসটা হবে, তুমি একটা ওভারঅল ধারণা পাবা, কারণ ক্লাস 8-এর যে বই তার সাথে কিছুটা তো মিল আছে 9-এর বইয়ের, তাই না? যেমন আমি যদি বায়োলজির ক্ষেত্রে বলি, কোষ বিভাজনের যে চ্যাপ্টারটা ক্লাস 8-এ যা ছিল তোমাদের 9-এও কিন্তু মোটামুটি সেম, তাই না? তো যেহেতু সেম, তুমি ওভারঅল কিন্তু একটা ধারণা পাবা, জাস্ট একটা রিডিং দিয়ে নাও। তাহলে তোমার ওভারঅল একটা ধারণা চলে আসবে ওই অধ্যায় সম্পর্কে, যে কোথায় কি আছে, কোন টপিকটা, মানে কোন বিষয়টা কোন টপিকে বা কোন জায়গাতে আলোচনা করা আছে। দেন তুমি যে কাজটা করবা, এইবার আসো তোমার মেন বইটা আসল পড়া শুরু করো। সেটা হচ্ছে মেন বই পড়ার কিছু ট্রিক্স আছে। যদি ট্রিক্সগুলো জানতে চাও, এই ভিডিওতে অল্প কিছু বলে দিচ্ছি। তুমি যদি জানতে চাও কমেন্টে ইয়েস লিখো। আমি মেন বই কিভাবে পড়তে হয়, কিভাবে পড়লে ইফেক্টিভ ওয়েতে তোমার মেন বইটা পড়ে শেষ করতে পারবা, তার উপরে একটা আলাদা ভিডিও দিব। সো কমেন্টে ইয়েস লিখতে পারো তোমাদের আগ্রহের উপর। ধরে নাও এটা হচ্ছে একটা মেন বই। এখন মেন বইয়ে অনেকগুলো লাইন আছে, এখানে জাস্ট একটা ট্রিক্স বলে দিই। এখানে মেন বইয়ে অনেকগুলো লাইন আছে। সো এইবার এখন তো আগে তো তুমি হচ্ছে একবার রিডিং দিয়ে দিছো, তুমি বোঝার দরকার নাই, না বুঝে রিডিং দিছো। এবার তুমি প্রতিটা লাইন পড়া শুরু করো। এখানে একটা লাইন আছে, তাহলে এই লাইনটা পড়লা। এখন তুমি নিজেকে একটা লাইন পড়ার পর তুমি নিজেকে হোয়াট চিহ্ন দ্বারা প্রশ্ন করো। হোয়াট চিহ্ন মানে কি? তুমি কি এই লাইনটা বুঝছো কিনা? যদি অ্যান্সার ইয়েস হয় তাহলে তুমি সেকেন্ড লাইনে যাও, এটা হচ্ছে সেকেন্ড লাইন। আর যদি অ্যান্সার নো হয় সেক্ষেত্রে তুমি ওই জিনিসটা নিয়ে একটু ভাবো। দেন তুমি যদি না বুঝতে পারো তাহলে তুমি মার্ক করে রাখো এভাবে। দেন তুমি তোমার কোনো ভাইয়াকে বলে সেই প্রশ্নের অ্যান্সারটা পেতে পারো। তোমার একটা কথা মাথায় রাখো, তুমি যদি অ্যান্সারটা নো হয়, এই অ্যান্সারটা তোমার যে কোনো মূল্যে বের করে আনতে হবে, সেটা যে কোনো মূল্যে, ঠিক আছে? তোমার ওই জিনিসটা বুঝতেই হবে। এর কারণ হচ্ছে হয়তো ওই জিনিসটা এমন একটা জিনিস যেটা পরীক্ষা আসতে পারে, ঠিক আছে? ওইখান থেকে পরীক্ষা আসলো এবং ওই জিনিসটা লিখলেই তুমি হয়তোবা মার্ক পাইতা, কিন্তু ওই জিনিসটা স্পেসিফিক জিনিসটা লিখতেছো না, এই কারণে হয়তোবা মার্ক পাচ্ছ না পরীক্ষায়, এমন হইতে পারে, ঠিক আছে? সো অ্যান্সার যদি ন হয় তাহলে এইটা নিয়ে কিছুক্ষণ ভাববা, দেন মার্ক করে রাখবা পরবর্তীতে কারো কাছ থেকে অ্যান্সার নেয়ার জন্য। আচ্ছা, আর যদি ইয়েস হয় তাহলে তো সেকেন্ড লাইন পড়বা, এভাবে মেন বইটা পড়বা। তাহলে দেখো মেন বইয়ে কিন্তু খুব সুন্দর একটা পড়াশোনা, মেন বই পড়া হয়ে যাচ্ছে। আচ্ছা, যখন মেন বইটা তোমার রিডিং হয়ে যাবে, দেন তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমার বোর্ডের যে এমসিকিউ গুলো, একটা টেস্ট পেপার নিবা। দেখো এই টেস্ট পেপার নামটা আমি শুনছি কিন্তু অনেক পরে, যেটা আমাকে অনেক ভুগাইছে। টেস্ট পেপার যে পড়তে হয় ক্লাস 9-এ, আমি যেহেতু গ্রামের স্টুডেন্ট ছিলাম, আমি কিন্তু এত বুঝি নাই ফার্স্টের দিকে, ঠিক আছে? সো আমি প্রথম দিকে টেস্ট পেপার কিনি নাই। হ্যাঁ, টেস্ট পেপার কিন্তু পুরাতন পাওয়া যায়, নতুন না কিনলে পুরাতন কিনে ফেলবা বা বড় ভাইদের কাছ থেকে ধার নিবা। সো এই টেস্ট পেপার তোমার অবশ্যই এখন লাগবে, এবং টেস্ট পেপারে যে বোর্ডের এমসিকিউ গুলো আছে সেই বোর্ডের এমসিকিউ গুলো সলভ করবা। দেন বোর্ডের সিকিউ অংশে চলে। আচ্ছা, এমসিকিউ সলভ করার সময় যে এমসিকিউ গুলাতে তোমার ঝামেলা মনে হবে বা তোমার কাছে মনে হচ্ছে ইম্পর্ট্যান্ট বা তুমি পারতেছো না, সেই এমসিকিউ গুলা জাস্ট মার্ক করে রাখবা। পরবর্তীতে যখন আবার পড়বা ওই এমসিকিউ গুলা, তুমি মার্ক করা অংশগুলা পড়বা। যে জিনিসটা তোমার কাছে মনে হচ্ছে যে খুব বেশি গুরুত্বপূর্ণ না কিন্তু তুমি পারো, সেটা সেটা তুমি মার্ক করার দরকার নাই, সেটা আর পড়ারও দরকার নাই। কিন্তু যেটা মনে হচ্ছে যে ইম্পর্ট্যান্ট, পারো অথবা না পারো, সেটা তুমি মার্ক করে রাখবা, ঠিক আছে? আচ্ছা, দেন তুমি সিকিউ অংশে চলে যাও। যাওয়ার পরে ফার্স্টে বোর্ডের সিকিউ গুলো সলভ করো। অ্যাডভান্স সিকিউ, এমসিকিউ এগুলো পরে, ঠিক আছে? ফার্স্টে বোর্ডের সিকিউ গুলো অন্তত সলভ করো, কারণ এখানে অনেকগুলো টাস্ক আছে, এগুলো করতে করতে তোমার অনেক সময় লাগবে আর কি, ঠিক আছে? তো তুমি যদি প্রথমে আইনস্টাইন হয়ে যাইতে চাও, তুমি কিন্তু ধরা খাবা, ঠিক আছে? তুমি যে কাজটা করবা, তুমি স্টেপ বাই স্টেপ আগাবা, অল্প অল্প করে আগাও, ঠিক আছে? তো তুমি ফার্স্টে বোর্ডের সিকিউ গুলো সলভ করো না, এটা সলভ করতে পারলে তুমি 100% এ প্লাস পেয়ে যাবা, ঠিক আছে? এরপরে অ্যাডভান্স পড়াশোনার জন্য তুমি ভালো ভালো কিছু স্কুলের কোশ্চেন সলভ করতে পারো। আচ্ছা, সো বোর্ডের সিকিউ গুলা তুমি সলভ করবা এবং এর মধ্যেও মার্ক করবা। কোনটা মার্ক করবা?
যেই যেই প্রশ্নটা দেখা যাচ্ছে যে একই রকমের ৩-৪টা কোশ্চিন, এর মধ্যে একটা কোশ্চিন মার্ক করে রাখবা এবং পরবর্তীতে যখন পড়তে আসবা, আবারও যখন রিভিশন দিবা, সেই সময়টাতে তুমি কি করবা বলো তো? তুমি কি সবগুলা কোশ্চিন আবার পড়বা? না। ওই যে ৪-৫ রকমের একটা কোশ্চিনই মানে ৪-৫ টা একই রকম কোশ্চিন না পড়ে একটা কোশ্চিনই জাস্ট পড়বা। ঠিক আছে? সো এটাও মার্ক করে রাখবা। অবশ্যই মার্ক করে রাখো। তুমি অবশ্যই দাগাবা। ঠিক আছে? তোমার পেজটা এমনভাবে দাগাবা যাতে তুমি মানে মানে এমনভাবে দাগাবা মানে তোমার আ বইটা দেখে মানে তুমি ধরে নাও যে একবার পড়ছো, তারপরে যদি তোমার বইটা কেউ দেখে, তোমার যাতে মনে হয় যে এই বইটা আগেও অনেকজন পড়ছে। পড়ার পরে তোমার কাছে আসছে। এইভাবে দাগাবা। ঠিক আছে? আচ্ছা। দেন যখন এই সবগুলা পড়াশোনা হয়ে যাবে, তারপরে যদি তোমার হাতে সময় থাকে, সেই ক্ষেত্রে অ্যাডভান্স প্রবলেমগুলো সলভ করতে পারো। অথবা তুমি হচ্ছে পুরা বইটা যখন একবার রিভিশন হয়ে যাবে, তারপরে তুমি অ্যাডভান্স কোশ্চেন সলভ করতে পারো। অর্থাৎ তুমি সময় পাবা। তুমি এভাবে যদি সলভ করতে থাকো এবং তুমি যদি কনসিস্টেন্সিটা ধরে রাখো, তুমি অবশ্যই তুমি এক সময় না এক সময় এই প্রবলেমগুলা অ্যাডভান্স কোশ্চেনগুলো এমনিতেই তুমি করতে পারবা আস্তে, আস্তে। ঠিক আছে? আচ্ছা, এবং বছরের শুরুতেই তোমাদের একটা ছোট্ট বিষয় মানে আমি মনে করায় দিই, এটা খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু এখন অনলাইনের যুগ, যারা অফলাইনে পড়ো না, শুধু অনলাইনের উপর ডিপেন্ডেন্ট, তোমাদের বিষয়টা না এমন হয়ে গেছে যে তোমরা অনলাইন ছাড়া আর তুমি কোনো কিছু কল্পনাই করতে পারো না। তোমাকে একটা কোশ্চেনও অনলাইনে সলভ করায় দিতে হয়। আমরা কোশ্চেন সলভ করায় দিই। ঠিক আছে? কিন্তু তোমার টার্গেট থাকবে যে তুমি কোশ্চেন আমাদের সলভ করায় দেওয়া কোশ্চেনের উপর ডিপেন্ডেন্ট হবে না। ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবা। দেখো, ধরে নাও তোমার তোমাকে হচ্ছে আমি বোর্ড কোশ্চেন সলভ করায় দিচ্ছি বা অনলাইনে যেকোনো ভাইয়া তোমাকে বোর্ড কোশ্চেনগুলো সলভ করায় দিচ্ছে। বোর্ড কোশ্চেনগুলো সলভ করায় দিচ্ছে। এখন বোর্ড কোশ্চেনগুলো কেন আমরা সলভ করায় দিই? সলভ করায় দেওয়ার আমাদের উদ্দেশ্য হচ্ছে যে কোনো একটা স্টুডেন্ট যে একটা কোশ্চেন কোনোভাবেই বুঝতেছে না, সেটা যাতে আমার ভিডিও দেখে সে নিজের প্রবলেমটা সলভ করতে পারে। কিন্তু তোমরা যে কাজটা করো, তোমরা সবগুলা কোশ্চেনই আমার ভিডিওটা দেখতেছো। যেটা পারো সেটাও দেখতেছো, না পারলেও দেখতেছো। হ্যাঁ? বা তুমি হচ্ছে অনলাইনে যেকোনো ভাইয়ার ভিডিও দেখতেছো। এতে করে হয় কি বলতো? তোমার ভাইয়া যখন তোমাকে একটা কোশ্চেন সলভ করায় দিচ্ছে, ১ নাম্বার কোশ্চেন, ২ নাম্বার কোশ্চেন, ৩ নাম্বার কোশ্চেন, এভাবে যখন সবগুলো কোশ্চেন সলভ করায় দিচ্ছে, তোমার কাছে মনে হচ্ছে ওয়াও! কত ইজি। পড়াশোনা কত ইজি। এত ইজি কেন? এত মজা লাগে কেন? এরকম মনে হবে। কিন্তু বিশ্বাস করো, ওই যে পড়াটা তোমার ভাইয়া তোমাকে পড়ায় দিচ্ছে, তুমি নিজে পড়তেছো না, এই পড়াটা আসলে তোমার পড়ার মধ্যে কাউন্টেবল না। ঠিক আছে? কাউন্ট হবে না এটা তোমার পড়ার মধ্যে। এটা একটু মাথায় রাখো। কারণ ওটা তোমার ভাইয়া সলভ করতেছে, তুমি সলভ করতেছো না। আচ্ছা, তুমি যদি সলভ অনলাইন দেখেও করো, তুমি কিন্তু খাতায় লিখতে হবে সেটা। এটা একটু মাথায় রেখো। ঠিক আছে? চেষ্টা করবা, প্রথমত চেষ্টা করবা কোয়েশ্চেন সলভিং ক্লাসগুলা না করার জন্য। এটা আমি ইন্সপায়ার করি না এই ক্লাসটা করার জন্য। আমি নিজে ক্লাস নিই, কিন্তু আমি বলি যে তোমার যেই জিনিসটাতে সমস্যা, যেই কোয়েশ্চেনটাতে সমস্যা, শুধুমাত্র সেই কোয়েশ্চেনটা সলভ করো তুমি। ঠিক আছে? আচ্ছা, যাই হোক। তাহলে এই বোর্ড কোয়েশ্চেন সলভ বা কোয়েশ্চেন সলভিং ক্লাস তোমরা কম, কম করার চেষ্টা করবা। দ্বিতীয় যে সতর্কবার্তা, এই ২ টা কথা একটু মাথায় রাখবা। এই একটা কথা। দ্বিতীয় যে কথাটা মাথায় রাখবা, যেকোনো যেকোনো অনলাইন ক্লাস, যেকোনো ক্লাস না, অনলাইন ক্লাস এমনভাবে করবা, এটা একটু খাতায় লিখে রাখো তোমার। এমনভাবে করবা যেন আর দ্বিতীয়বার ক্লাস করতে না হয়। এটা একটু তোমার খাতার শুরুতে এই কথাটা একটু লিখে নিবা। তুমি অনলাইন ক্লাস যদি করো, অনলাইন ক্লাসের উপর যদি ডিপেন্ডেন্ট হও, একটা ক্লাস প্রথমবারেই এমনভাবে করবা এবং নোট করবা যাতে ওই ক্লাসটা আর দ্বিতীয়বার তোমার না করতে হয়। ঠিক আছে? তোমরা যে কাজটা করো যে তুমি নিজে পড়ো না। তুমি নিজে যতক্ষণ পড়া দরকার তার চেয়ে তুমি অনলাইন ক্লাসের উপর বেশি ডিপেন্ডেন্ট হও। এটা হচ্ছে তোমার সবচেয়ে বড় ভুল। ঠিক আছে?
তুমি 9-10 থেকে এই কাজটা এখন থেকে এই কাজটা যারা এই ভিডিওটা দেখতেছো তারা অন্তত মানে একটা শপথ করো আজ থেকে যে তোমরা একটা অনলাইন ক্লাস এমনভাবে করে নিবা প্রথমবারেই এবং নোট করে ফেলবা সেটা, হ্যাঁ? এই ক্লাসটা যাতে আর তোমার দ্বিতীয়বার কখনোই না করতে হয়। হ্যাঁ, তুমি যদি দ্বিতীয়বার করো তখন তোমার তৃতীয়বার করতে মন চাইবে। যখন তৃতীয়বার করবা তোমার চতুর্থবার করতে মন চাইবে। কেন? কারণ তুমি নিজে যখন পড়তে যাবা, অনলাইন ক্লাস না করে নিজে পড়তে যাচ্ছ, তখন তোমার ব্রেন তোমাকে বলতেছে যে, "ভাইয়া আমি তো বুঝতেছি না। বই পড়া তো কঠিন, আমার কাছে কঠিন লাগতেছে। তার চেয়ে তো মাহি ভাইয়ার ক্লাসই ভালো ছিল। মাহি ভাইয়ার ক্লাস দেখলে কত সুন্দর বুঝি।" না ভাইয়া, তুমি আমার ক্লাস দেখলে বোঝো ঠিক আছে। কিন্তু তুমি যদি নিজে থেকে চেষ্টা না করো কোনো একটা জিনিস, তুমি কোনোদিন লাইফে ভালো করতে পারবা না। তো আমি আমি মানে অন্যরা হলে কি বলবে বলো তো? অন্যরা বলবে যে, "হ্যাঁ, আমার ক্লাস বারবার দেখো, দেখো, দেখো।" আমি ইন্সপায়ার করব না তোমাকে। তুমি আমার ক্লাস দেখার দরকার নাই। তুমি একবার দেখছো যাও। চলে যাও। আর দেখার দরকার নাই। ঠিক আছে? আমি তোমার ভালোর জন্য বলতেছি। আচ্ছা। সো এই ২ টা কথা মাথায় রাখবা। আচ্ছা। দেন যদি প্রশ্ন করো যে, "ভাইয়া কত ঘন্টা করে পড়বো দিনে?" আমাদের ভার্সিটিতে আমাদের একটা স্যার একটা কথা বলছিল। আমি কথাটা শেয়ার করি তোমাদের সাথে। তো স্যার বলছিল যে ভার্সিটিতে মানে আমরা ঢাকা ভার্সিটিতে পড়ি। তো ঢাকা ভার্সিটিতে কেউ যদি টপ করতে চায় বা ভালো রেজাল্ট করতে চায়, তার কতক্ষণ করে পড়তে হবে সেই কথাটা বলছিল। উনি একটা টাইম ডিউরেশন এর কথা বলছিল যে এতক্ষণ পড়লে তুমি ঢাকা ভার্সিটিতে মানে তুমি ভালো রেজাল্ট করবা ক্লাসের মধ্যে। তো তোমরা একটু গেস করো তো ভাইয়া সেই সময়টা ডিউরেশনটা কত মিনিট মানে কতক্ষণ হইতে পারে? কত ঘন্টা বা কত মিনিট? একটু গেস করো তো। মনে, মনে একটু ভাবো। কি মনে হচ্ছে? ১ ঘন্টা? ১.৫ ঘন্টা? আচ্ছা ৩০ মিনিট? হয় নাই। তোমাদের অ্যান্সার হয় নাই। কতক্ষণ জানো? অনলি 10 মিনিট। প্রতিদিন স্যার বলছিল যে তুমি যদি প্রতিদিন ১০ মিনিট করে পড়ো, তুমি ভার্সিটিতে ভালো রেজাল্ট করবা। ঠিক আছে? কি অবাক মনে হচ্ছে না? কিন্তু এইখানেই টুইস্ট। ঠিক আছে? কথাটা তুমি আমার মতো মনে হয় ভালো করে শোনো নাই। এই কারণে তোমার কাছে অবাক মনে হচ্ছে। আমি কি বলছি? আমি বলছি প্রতিদিন, প্রতিদিন ১০ মিনিট বা স্যার বলছে প্রতিদিন ১০ মিনিট। এই জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রতিদিন ১০ মিনিট। ঠিক আছে? সো তুমি যদি কোনো একটা কাজ প্রতিদিন করো, তুমি সেই কাজটাতে ভালো করবা 100% ভাইয়া। ঠিক আছে? তো তোমার আসলে কতক্ষণ পড়া উচিত? তোমার আসলে কতক্ষণ পড়া উচিত? আমি বলব যে, যেহেতু এই পড়াগুলা তোমার আগে কখনোই পড়া নাই, হ্যাঁ? বা এই পড়াগুলা তোমার কাছে নতুন এবং তোমার সামনে অনেক বড়, বড় স্টেপ আছে। তোমার লাইফের অনেক বড়, বড় গোল আছে। সো আমি বলব যে, তুমি কতক্ষণ পড়বা আসলে? দেখো তোমার স্কুল প্রাইভেট, অনলাইন ক্লাস সবকিছু বাদে সবকিছু বাদে তুমি নির্দিষ্ট একটা টাইম ফিক্স করো। আমি বলব যে তুমি টাইমও ফিক্স করো না। তুমি হচ্ছে টাইম বেসড পড়াশোনা না করে তুমি হচ্ছে সিলেবাস বেসড পড়াশোনা করো। হ্যাঁ? বা তুমি হচ্ছে রুটিন বেসড বলব না, এটাকে কি বলা? যাই হোক, আমি বুঝায় দিচ্ছি। দেখো, তুমি হচ্ছে টাইম বেসড পড়াশোনা না করে তোমার পড়া পড়তে যত সময় লাগে, যতক্ষণ লাগবে, ধরে নাও যে তুমি আগের রাতে ঠিক করে ফেলো। আগের রাতে একটা খাতা নাও, একটা পেপার নাও এবং ঠিক করে ফেলো যে আগামীকাল তুমি আসলে কি, কি পড়বা। আগামীকাল তুমি ফিজিক্সের ১ম অধ্যায় পড়বা বা ফিজিক্সের ১ম অধ্যায়ের অর্ধেক অংশটুকু পড়বা, বায়োলজির ২য় অধ্যায়ের শেষ অংশটুকু পড়বা, কেমিস্ট্রির এতটুকু পড়বা। কেমিস্ট্রির তুমি কোশ্চেন সলভ করবা। এই ৩ টা জিনিস তুমি লিখলা। এই ৩ টা জিনিস সলভ করতে তোমার আসলে যতটুকু সময় লাগবে, তুমি ততটুকু পড়ার পেছনে দিবা। ঠিক আছে? সো এই বিষয়টা একটু মাথায় রেখো। তুমি এভাবে পড়াশোনা করবা। আগের দিন তুমি নোট করে ফেলো, আগের দিন রাতে, পরের দিন তুমি কি, কি পড়বা। ওই পড়াটা পড়তে যত সময় লাগে তুমি ততক্ষণ পড়ালেখা করবা। ততক্ষণ তুমি পড়ার টেবিল থেকে উঠবা না। শেষ। ঠিক আছে? এভাবে রেগুলার প্রতিদিন, প্রতিদিন এই জিনিসটা একটু মাথায় রেখো। প্রতিদিন তোমার পড়াশোনা করতে হবে। আচ্ছা। তবে যদি আমাকে প্রশ্ন করো যে ভাইয়া তুমি ধরে নাও যে খুব একটা ভালো স্টুডেন্ট না, এভারেজ স্টুডেন্ট। তুমি যদি আমাকে প্রশ্ন করো যে ভাইয়া আমার মধ্যে আর একজন ভালো স্টুডেন্ট তার মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে এই যে ট্রিপল আর এ। পার্থক্যটা হচ্ছে ট্রিপল আর এ। ট্রিপল আর মানে কি? ট্রিপল আর মানে হচ্ছে রিভিশন, রিভিশন, রিভিশন।
যে ভালো স্টুডেন্ট সে দেখবা যে প্রচুর পরিমাণ রিভিশন দেয়, প্রচুর পরিমাণ, প্রচুর মানে প্রচুর। ঠিক আছে? তোমাকে আমি ছোট্ট একটা কথা বলে দিই, ২ বছর পর আমার কথাটা মাথায় রাখবা, মানে মনে করবা। তুমি যদি বোর্ডে অনেক ভালো একটা রেজাল্ট করতে চাও বা যেকোনো জায়গাতে খুব ভালো একটা রেজাল্ট করতে চাও যদি, ঠিক আছে? তুমি একটা জিনিস জাস্ট করবা, সেটা হচ্ছে ইফেক্টিভ ওয়েতে তুমি তোমার বইটা প্রচুর রিভিশন দিবা। হ্যাঁ, ধরে নাও যে তুমি সবগুলা বই আগামী ২ বছরে তুমি টার্গেট নাও যে ২০ থেকে ২৫ বার ৩০ বার তুমি রিভিশন দিবা। অনলি মেইন বই। পাশাপাশি তুমি হচ্ছে এই যে বোর্ড কোয়েশ্চেন যে সিকিউ সলভ করতেছো এগুলো ২৫ থেকে ৩০ বার বা ২০ থেকে ২৫ বার তুমি রিভিশন দিবা। তুমি 100% ভালো রেজাল্ট করবা। 100% বোর্ডে টপ করবা তুমি। ঠিক আছে? সো এই কাজটা কইরো। তুমি এই কাজটা কিন্তু কঠিন। অনেকটাই কঠিন। এখন তুমি যদি জাস্ট রিডিং পড়ে যাও, রিডিং পড়ার কথা আমি বলতেছি না। তুমি বুঝে, বুঝে প্রত্যেকটা টপিক বুঝে, বুঝে যদি ভালোমতো পড়তে পারো। ঠিক আছে? আমি যে কাজটা করতাম কি করতাম জানো? আমি হচ্ছে আ জৈ জৈব যৌগের যে চ্যাপ্টারটা আছে তোমাদের কেমিস্ট্রি দেখবা যে একটা বিক্রিয়ার ১০ম অধ্যায় আছে জীবাশ্ম। ওই অধ্যায়ে ২৩-২৪ টার মতো বিক্রিয়া ছিল এবং এই অধ্যায়টাই কেমিস্ট্রির মধ্যে সবচেয়ে কঠিন একটা অধ্যায়। অনেকের কাছেই কঠিন, মানে সবার কাছেই কঠিন লাগে প্রায়। তো এই অধ্যায়টা ভালোমতো বোঝার জন্য বা আমার যেহেতু কঠিন লাগতো, আমি যে কাজটা করতাম, আমি যে এই প্রতিদিন এটা প্র্যাকটিস করতাম। প্রতিদিন প্র্যাকটিস করতাম। এবং এই অধ্যায়টা যে কতবার পড়ছি ভাইয়া, প্রতিদিন সকালে উঠে আমি সবগুলা ২৩ টা না ২৪ টা বিক্রিয়া আছে। সো এই ২৪ টা বিক্রিয়া প্রতিদিন আমি লিখতাম। এবং এমনভাবে মানে এইভাবে লিখতে, লিখতে আমার মাথায় সেট হয়ে গেছে প্রত্যেকটা লাইন। বুঝতে পারছো? সো তোমরা একটা বিষয় শুনবা যে বায়োলজি হচ্ছে মুখস্থ বিদ্যা বা এই যে বাংলা, ইংলিশ এগুলো হচ্ছে মুখস্থ বিদ্যা। মুখস্থ বিদ্যা। সো এটা তোমাদের অনেকের মনে স্যাররা ভয় ঢুকাইয়া দিবে। বড় ভাইরা বলবে যে মুখস্থ বিদ্যা। ঠিক আছে? তোমার হয়তোবা মুখস্থ করতে ভাল লাগে না। কিন্তু এটা আসলে টোটালি ভুয়া একটা কথা। বায়োলজি কোনোভাবে মুখস্থ বিদ্যা না। তুমি কোর্সে এনরোল করো। কোর্সে এনরোল করে আমার ক্লাসগুলা করো তাইলে বুঝতে পারবা। বায়োলজি আসলে কিভাবে পড়তে হয়। এবং মুখস্থের যদি কোনো বিষয় থেকেও থাকে, যেমন ম্যাথের সূত্র কি মুখস্থ করতে হয় না? করতে তো হয়। বিজিএস মুখস্থ করতে হয় না? করতে তো হয়। আমি মুখস্থ করতে বলব না তোমাকে। আমি তোমাকে মুখস্থ করতে বলব না। কারণ মুখস্থ করলে তুমি ভুলে যাবা। তোমাকে আমি বলব যে তুমি রিভিশন দাও। রিভিশন দাও। এবং এতবার রিভিশন দিবা যাতে তোমার মুখস্থ হয়ে যায় প্রত্যেকটা পড়া। ঠিক আছে? এতবার রিভিশন দিবা যাতে প্রত্যেকটা পড়া তুমি জাস্ট ওই টপিকের নাম বলছে তোমার পুরা বইটা তোমার মাথায় ভেসে আসে। তুমি 100% ভালো করবা ভাইয়া। এই একটা কথা জাস্ট মাথায় রাইখো। যারা টপার আছো, এই একটা কথা শোনো, তোমার টার্গেট হচ্ছে মানে আমি কম করে বললাম যে ২০ থেকে ২৫ বার। তুমি চাইলে আরো অনেকবার দিতে পারবা রিভিশন। কারণ এই ৩ টা বই কত ছোট্ট, ছোট্ট বই। পিচ্চি, পিচ্চি বই। ঠিক আছে? সো তুমি চাইলে আরো বেশি, বেশি দিতে পারবা। ওকে? সো অনেক কথা বললাম। ভিডিওটা হয়তোবা অনেক বড় হয়ে গেছে, বুঝতেছিও না কত বড় হইছে। যাই হোক, আহ ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভাল লাগে কমেন্ট করে জানাইতে পারো। আর তোমার যদি কোনো সমস্যা থাকে, যেকোনো প্রবলেম, যেকোনো বিষয় রিলেটেড সমস্যা, সেটা কিন্তু সরাসরি আমার সাথে ফেসবুকে কথা বলতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।